আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন আজকের ভিডিও। যারা সবাইকে শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2016 সালের প্রশ্ন আজকে আমরা সমাধান করব। মুক্তিযোদ্ধা কোটার প্রশ্নটা অনুষ্ঠিত হয়েছিল 29/10/2016 সালে। এখানে টোটাল 20টা ইংরেজি প্রশ্ন আছে। আমরা এগুলো গ্রামারের পয়েন্ট সহকারে আলোচনা করব, যাতে আপনারা এই প্রশ্নগুলো অনেক সময় রিপিট হয়। আর প্রশ্নগুলো রিপিট না হলেও যে গ্রামারের পয়েন্ট ধরে আলোচনা করার ফলে আপনারা কিন্তু এই রিলেটেড যে প্রশ্নগুলো আসবে গ্রামার বুঝে যাবেন ভালো করে, তাহলে কিন্তু প্রশ্নগুলো সমাধান করতে পারবেন, কারেক্ট আনসার করতে পারবেন। তো আমাদের প্রথম প্রশ্ন আমরা সমাধান করব হচ্ছে এখান থেকে 4 নম্বর প্রশ্ন। আপনারা দেখবেন 4 নম্বর প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এইটা দেখেন আপনারা, হি রাইটস এ লেটার ইন দিস সেন্টেন্স। রাইট ইজ আ কি, মানে রাইট এই ভার্বটা কি আসলে। তো এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি রাইটস এ লেটার, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুই ধরনের ভার্ব আছে। তো ট্রানজিটিভ ভার্ব কোনগুলো সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত একটা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য একটা আলাদা ভিডিও তৈরি করা হবে। আশা করি আপনারা উপকৃত হবেন। আর এই ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক এবং ইউটিউব থেকে। তো রাইটস হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এখন এরপরে 7 নম্বর প্রশ্ন। আমাদের 7 নম্বর প্রশ্নটা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড কারেক্টলি স্পেলড। নিচের কারেক্টলি মানে সঠিক বানান কোনটি, কোন শব্দটার মধ্যে। SOVEREIGNTY এইটাই হচ্ছে কারেক্ট স্পেলিং, কারেক্ট আনসার। ক নাম্বার হচ্ছে কারেক্ট আনসার 7 নম্বরের ক। 9 নম্বর প্রশ্ন দেখেন, রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে রোলিং কি, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। এই প্রশ্নটা এটা হচ্ছে একটা রিপিট প্রশ্ন, বারবার আসে। রোলিং হচ্ছে রোলিং স্টোন, রোলিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। সো এখানে আমরা কারেক্ট আনসার করব 9 নম্বরের জন্য পার্টিসিপল। এখানে কিন্তু অ্যাডজেক্টিভও আছে আরেকটা কারেক্ট আনসার। যেহেতু আপনার হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যুক্ত থাকে, আইএনজি যুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ যখন হয় সেগুলো কিন্তু পার্টিসিপল। সেক্ষেত্রে আমরা পার্টিসিপল যেহেতু অপশনে আছে, আমরা পার্টিসিপল আনসার করব। যদি পার্টিসিপল না থাকতো, যদি অ্যাডজেক্টিভ থাকতো, তাহলে অ্যাডজেক্টিভ আনসার করতাম। দেখেন এটা কিভাবে অ্যাডজেক্টিভ হলো। রোলিং স্টোন, এখন স্টোন পাথর, এটা হচ্ছে একটা নাউন। সো নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য যে শব্দ দেয় সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। সো এই পাথরটা কেমন, রোলিং মানে চলমান। সো এই পাথর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে পাথরটা কেমন, চলমান পাথর। সো এই রোলিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে আমরা সমাধান করব আমাদের 14 নম্বর প্রশ্ন। আমরা সমাধান করব 14 নম্বর প্রশ্ন। শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে এটার মধ্যে হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে খ নাম্বার। আমাদের এখানে কারেক্ট আনসার খ নাম্বার কারেক্ট আনসার। দেখেন আপনারা খ নাম্বার কীভাবে কারেক্ট আনসার হইল। এইখানে দেখেন, শি আস্কড মি কমার পরিবর্তে ইফ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে ইফ হয়। আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। আরেকটা জিনিস দেখেন, এখানে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সেই করতে হয় রূপান্তর। সো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা করলাম এবং টেন্সের পরিবর্তন করলাম। আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। এখন পার্সন পরিবর্তন করতে হবে। এখানে ইউজ সেকেন্ড পার্সন সবসময় অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়, মি। তাহলে মি এর পরিবর্তে আই, অর্থাৎ অবজেক্টের জায়গায় ছিল অবজেক্টিভ ফর্মে ছিল, সাবজেক্টের জায়গায় আসছে সাবজেক্টিভ ফর্মে যাবে। মির পরিবর্তে আই ইউজ করলাম। আর এইখানে দেখেন ইউর, এটাও সেকেন্ড পার্সন, এটার পরিবর্তে ফার্স্ট পার্সন করলাম। ইউরের পরিবর্তে মাই ইউজ করলাম। সো এটা হচ্ছে কারেক্ট আনসার। এখন আমরা 20 নম্বর প্রশ্ন সমাধান করব। 20 নম্বর প্রশ্ন দেখেন, 20 নম্বর প্রশ্ন, চুজ দ্য রাইট ভার্ভ। রবীন্দ্রনাথস স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং। অফেন এইটা কারেক্ট আনসার হচ্ছে 20 নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে হ্যাভ। রবীন্দ্রনাথস স্টোরিজ অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিং, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এখানে কি বলছে দেখেন, রবীন্দ্রনাথ স্টোরিজ
কাব্যের সাবজেক্ট হিসেবে প্লুরাল, সেহেতু ভার্ব এর ফর্ম প্লুরাল হবে। অর্থাৎ উক্ত বাক্যের জন্য ভার্ব হিসেবে হ্যাভ ইউজ করতে হবে, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজ এই দুইটা থেকে হ্যাজ আমরা ইউজ করব না, যেহেতু রবীন্দ্রনাথ স্টোরিজ এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সো হ্যাজ ইউজ করব না। এখন হ্যাভ হ্যাড বা হ্যাড ইউজ করব না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে রবীন্দ্রনাথের গল্পের স্টোরিগুলা মানে হচ্ছে স্টোরিগুলার কি ইন্ডিং থাকে, যে সারপ্রাইজ ইন্ডিং থাকে। সো সারপ্রাইজ ইন্ডিং আছে, যেমন আমি যদি বলি আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ, সেই একইভাবে যে রবীন্দ্রনাথের গল্পের আছে কি আছে, সারপ্রাইজ ইন্ডিং আছে, তাহলে রবীন্দ্রনাথ স্টোরিজ হ্যাভ। সো এইভাবে এই জন্য এটা হচ্ছে হ্যাভ এখানে কারেক্ট আনসার। যাই হোক, এখানে 23 নম্বর প্রশ্ন আপনারা দেখেন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এইখানে কারেক্ট আনসার হচ্ছে 23 নম্বর হচ্ছে গ কারেক্ট আনসার, এ ইউরোপিয়ান। হি ইজ আ ইউরোপিয়ান। এ কেন হলো ইউরোপিয়ান, মানে রস্যইর মতো উচ্চারণ হলে এন হয়, কিন্তু রস্যই উ মানে ইউ এর মতো উচ্চারণ হলে ইউ যেখানে উচ্চারণ হবে, যেমন ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রমধর্মী ব্যবহার এ হবে। অ্যামিকেবল শব্দের অর্থ কি? 24 নম্বর প্রশ্ন। অ্যামিকেবল শব্দের অর্থ কি? অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ। অ্যামিকেবল আপনার মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ। 24-এর খ হচ্ছে কারেক্ট আনসার। এখন এরপরে আমরা হচ্ছে সমাধান করব, জাস্ট এ মিনিট। 24-এর পরে আমরা সমাধান করব হচ্ছে 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর এটা দেখবেন যে প্র্যাগম্যাটিক শব্দের অর্থ কি? প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবধর্মী। প্র্যাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবধর্মী, মুখস্থ করে রাখতে হবে, যেহেতু শব্দের অর্থ জানতে হচ্ছে। প্র্যাগম্যাটিক শব্দের অর্থ বাস্তবধর্মী। এরপরে হচ্ছে 31 নম্বর প্রশ্ন। এখানে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। 31 নম্বর প্রশ্নের মধ্যে ঘ নাম্বারটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফাস্ট। এখানে প্রথম হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। হি ওয়ার্কস হার্ড টু স্ট্যান্ডিং ফাস্ট, টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য কারেক্ট আনসার এটা হবে না। হি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ডিং, একই ভুল। হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফাস্ট। হি ইজ ওয়ার্কিং হার্ড। এখানে দেখেন হার্ডলি এখানে তো হওয়ার কথা না। ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রম করা, হার্ডলি হচ্ছে কঠোরভাবে, তো এটা দিলে কারেক্ট আনসার মানে শব্দের অর্থ মিলে না। হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করতেছে টু স্ট্যান্ড ফার্স্ট, প্রথম হওয়ার জন্য। সো এখানে ঘ নাম্বারটাই একমাত্র কারেক্ট আনসার। এরপরে 34 নম্বর প্রশ্ন আই নো। 34 নম্বর প্রশ্ন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কি হবে? 34 নম্বর প্রশ্নের সঠিক পরিবর্তিত ভয়েস হবে গ নাম্বার, ইট ইজ নোন টু মি। দেখেন আই নো দ্যাট, তাহলে আই নো, এইটুকুর ভয়েস করেন আপনি। আই নো, এটার জন্য কিন্তু অবজেক্ট নাই, সো একটা অবজেক্ট ধার করে আনেন আপনি। ইট ইজ নোন টু মি, আমার দ্বারা এটা জানা যে। আই নো, আমি জানি, আমার দ্বারা এটা জানা যে, তো এটাকে আমরা অতিরিক্ত হিসেবে আনছি। ইটকে আমরা অতিরিক্ত হিসেবে আনছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব বসবে ইজ, তাহলে ইট ইজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নুন টেন্স মানে ভয়েসের নিয়ম অনুসারে, এবং তারপর হচ্ছে টু মি, আইয়ের পরিবর্তে মি। এখন বাই সবসময় কিন্তু হয় না, মির আগে কিন্তু বাই হয় না, মির আগে টু হয়। ইট ইজ নোন টু মি, তারপরে এই যে দ্যাটটা এখানে বসালাম। হি ডিড দ্য ওয়ার্ক, এখন আবার সেই একই নিয়মে আপনি ভয়েস করেন, অবজেক্টের সাবজেক্ট হিসেবে আনেন দ্য ওয়ার্ক। এইটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব ওয়াজ, এর থেকে ওয়াজ হবে। দ্য ওয়ার্ক ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল তো সবসময় হয় প্যাসিভ ভয়েসে, ডান, ডিডের পরিবর্তে ডান। দ্য ওয়ার্ক ওয়াজ ডান। তারপর হচ্ছে 4 নম্বর রুলসে কী হয়? বাই হয়, এবং 5 নম্বর রুলসে সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসে, হি পরিবর্তিত হয়ে হিম হয়। অর্থাৎ ভয়েসের জন্য 5টা নিয়ম মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, 2 নম্বরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হবে, যেটা এখানে বসাইছি ওয়াজ, আবার এখানে বসাইছি ইজ। 3 নম্বর নিয়ম হচ্ছে সবসময় ভার্বের মানে পাস্ট পার্টিসিপল হবে। 4 নম্বর হচ্ছে বাই হবে, 5 নম্বর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এটা হচ্ছে ভয়েসের নিয়ম। সো কারেক্ট আনসার হচ্ছে গ নম্বর কারেক্ট আনসার। এরপরে আমরা 36 নম্বর প্রশ্ন সমাধান করব। 36 নম্বর প্রশ্ন দেখেন। 36 নম্বর প্রশ্ন
চুজ দ্য কারেক্ট অপশন। দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড এ ওয়ার্ম ওয়েলকাম ড্যাশ দ্য ভিজিটিং ডেলিগেশন। এখানে 36 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে 2। তাহলে হচ্ছে ওয়েলকাম টু, দ্য ওয়েলকামের পরে সবসময় টু হয়, ওয়েলকাম টু সবসময় ওয়েলকাম টু হয়, প্রিপোজিশন এটা মুখস্থই করতে হবে। দ্য ড্যাশ অফ দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল। এইখানে কারেক্ট আনসার 37 নম্বরের জন্য কর্পস। দ্য কর্পস অফ দ্য ক্যামেল, কর্পস মানে হচ্ছে পশু পাখির মৃতদেহ, মানে কর্পস। এখানে তাহলে CURPS কর্পস। এখানে কিন্তু বানানটা ভুল আছে, এই বানানটা আপনার না ধরে এই বানানটা ধরেন CURPS কর্পস। এটা হচ্ছে 41 নম্বর প্রশ্ন। এইটা দেখেন প্রশ্নটা এখানে কি বলছে, যে 41 নম্বর প্রশ্নতে বলা হয়েছে হি টট মি টু রিড অ্যারাবিক। বাক্যটির প্যাসিভ ফর্ম হচ্ছে হি টট মি, এইটুকুর ভয়েস আপনারা আগে করেন। দেখেন এটার কারেক্ট আনসার হচ্ছে ক নাম্বারই কিন্তু কারেক্ট আনসার, হি টট মি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভয়েস করেন। প্রথমে 1 নাম্বার কি অবজেক্টকে সাবজেক্টে নেন, মির জায়গায় আই হইল আই। পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ওয়াজ, এর থেকে ওয়াজ হবে আই ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপল হবে টট, আই ওয়াজ টট। এখন হচ্ছে 4 নম্বরে বাই হবে এবং 5 নম্বরে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে, বাই হিম হবে। এই যে এখানে হিম হবে, মানে হির পরিবর্তে হিম হবে। এটা হচ্ছে আমরা ভয়েস করলাম এইটুকু। আর টু রিড অ্যারাবিক, এই যে টু রিড অ্যারাবিক জাস্ট শেষে বসাই দিলাম টু রিড অ্যারাবিক, তাহলে কিন্তু এটাই কারেক্ট আনসার হয়ে গেল। এখন আপনারা দেখবেন 44 নম্বর প্রশ্ন। এখানে 44 নম্বর প্রশ্নের মধ্যে সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান্স। আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্টস ড্যাশ দ্য ক্লাস। স্ক্রিপ্টস এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যামং দ্য ক্লাস। দেখেন অ্যামং 2 এর অধিক এর মধ্যে বন্টন করতে অ্যামং ব্যবহৃত হয়। এখন দেখেন কোনো জিনিস বন্টন করার ক্ষেত্রে 2 জনের মধ্যে মানে হচ্ছে 2 জনের মধ্যে যদি কোনো কিছু ভাগ করে দেওয়া হয় বা বন্টন করে দেওয়া হয় তাহলে বিটুইন হয়। আর 2 এর অধিক অনেকের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে অ্যামং হয়। একটা ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, তাদের মধ্যে বন্টন করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যামং ইউজ করতে হবে। এটা হচ্ছে অ্যামং এবং বিটুইনের মধ্যে পার্থক্য। এরপরে আমরা সমাধান করব এখানে 54 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। কন্টেমিনেট শব্দের অর্থ কি? কন্টেমিনেট শব্দের অর্থ হচ্ছে পোলুট। কন্টেমিনেট শব্দের অর্থ দূষিত করা, পোলুট শব্দের অর্থ দূষিত করা। এরপরে 65 নম্বর প্রশ্ন আপনাদেরকে দেখতে হবে। 65 নম্বর প্রশ্ন। এখন এই 65 নম্বর প্রশ্ন, শি সেড লেট মি কাম ইন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। 65 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে খ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। শি রিকোয়েস্টেড দ্যাট হি সেড লেট মি কাম ইন। লেট দিয়ে কিন্তু এখানে রিকোয়েস্ট বোঝানো হয়েছে যে আমাকে ভিতরে আসতে দিন। শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন। এখন কিন্তু এই লেটযুক্ত সেন্টেন্সে যদি রিকোয়েস্ট বোঝানো হয় তাহলে কিন্তু মাইট অক্সিলারি মডালটা ইউজ করতে হবে। রিপোর্টেড স্পিচে লেট দিয়ে শুরু হলে ইনডাইরেক্ট ন্যারেশন এ রূপান্তর করতে হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিকোয়েস্ট হবে, দ্যাট সাবজেক্ট বা মাইট হবে। দ্যাট প্লাস সাবজেক্ট হবে এবং সাবজেক্টের পরে মাইট হবে। এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। অর্থাৎ হচ্ছে দ্যাট এরপরে সাবজেক্ট প্লাস মাইট হবে, এইটুকু মনে রাখবে, সাবজেক্ট প্লাস মাইট হবে। এবং বাকি অন্যান্য যে নিয়ম আপনারা জানেন আগে থেকেই যেগুলো করেন সেইভাবেই করতে হবে, কিন্তু আপনারা মনে রাখবেন যে সাবজেক্টের পরে সাবজেক্টের পরে মাইট হবে। এরপরে 71 নম্বর প্রশ্ন হচ্ছে লোভে পাপে মৃত্যু, এর ইংরেজি অনুবাদ কোনটি? 71 নম্বর প্রশ্নের ইংরেজি অনুবাদ হচ্ছে ঘ নাম্বার, গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ। অর্থাৎ হচ্ছে লোভ পাপের দিকে নিয়ে যায় এবং পাপ মৃত্যুর দিকে নিয়ে যায়, এটা হচ্ছে অর্থ। গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ। এরপরে 73 নম্বর প্রশ্নের মধ্যে আছে সেটা হচ্ছে সেসমোগ্রাফ কি?
সেসমোগ্রাফ বা সেসমোগ্রাফ ভূমিকম্প মাপক যন্ত্রের নাম। সিসমোমিটার ও সেসমোগ্রাফ মূলত একই প্রকার যন্ত্র, ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। এখন সিসমোগ্রাফ কি, এখানে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হিসেবে আমরা ইউজ করব। আচ্ছা, যাই হোক 75 নম্বর প্রশ্ন। 75 নম্বর প্রশ্নের মধ্যে দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম কোনটা? 75 নম্বর প্রশ্ন। গ নাম্বার হচ্ছে নিউক্লি, NUCLEI, নিউক্লি। দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস এটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল ফর্ম হচ্ছে নিউক্লি, NUCLEI, নিউক্লি, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। 77 নম্বর প্রশ্ন হচ্ছে 77 নম্বর প্রশ্ন, দ্য ইন অর্ডার টু অ্যাক্সেস দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইউনিট কি দরকার? 77 নম্বর প্রশ্নের মধ্যে এটা মূলত হচ্ছে কম্পিউটারের প্রশ্ন বা বিজ্ঞানের প্রশ্ন ধরতে পারেন। অ্যান ইন্টারনেট কানেকশন, অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যান্ড এ ব্রাউজার, এটা হচ্ছে দরকার। যাই হোক, এবং 80 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ প্রশ্ন আমাদের 80 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করুন। ওভার এ বিলিয়ন পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ওভার এ বিলিয়ন পিপল ইউজ, আচ্ছা, ওভার এ বিলিয়ন পিপলস, পিপল নিজেই প্লুরাল, পিপলস দেওয়ার দরকার নাই, পিপল নিজেই, পিপল অর্থ জনগণ, সো এটা প্লুরাল, পিপলস দিয়ে কখনো প্লুরাল করা যায় না। ওভার এ বিলিয়ন পিপল ইউজিং মাইক্রো, মানে এখানে তো ওভার এ বিলিয়ন পিপল এটাই তো সাবজেক্ট, ইউজ হচ্ছে ভার্ব, আর কি দ্বারা ইউজ করে? মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের কিন্তু একটা সঠিক ভার্ব ইউজ করতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে যদি আপনি ইউজিং দেন, যে ব্যবহার করতেছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ইউজ করতে হবে, যেটা এম ইজ আর লাগবে। ওভার আ বিলিয়ন পিপল আর ইউজিং দিলে সেন্টেন্সটা সঠিক হতো। ওভার আ বিলিয়ন পিপল ইউজেস, দেখেন প্লুরালের জন্য ভার্বের সাথে এস বা ইএস হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা হচ্ছে হি শি ইট, এবং একক নাম সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। সো এটাও কারেক্ট না, একমাত্র ক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এই হচ্ছে আজকের লেসন। আজকে আমরা সমাধান করলাম প্রশ্নগুলো। আপনারা প্রশ্নগুলো খুব যত্ন সহকারে পড়ে নেবেন এবং গ্রামারের পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।